Assalamu alaikum. Hello dear students, how are you? Welcome to my today's online class. Hope you are fine by the mercy of Almighty, and I think you are sitting for your examination very well. Dear students, today I am going to discuss about right from or verb. This is very important topic all through the grammatical topics in our second paper. Um, for this reason, for writing of verb, for your examination, for your question paper, there will be a passage with 10 gaps, and 10 or more verbs will be kept in a box above the passage. First of all, you need to choose the verb for each gap and set them or use them in a gap in a correct manner. So, dear students, to do this thing, you need to you should learn some directives. You should learn some directives to set the verb correctly or in correct order. So, dear students, আমরা এই কাজটা করতে গেলে অর্থাৎ এই ভার্বটাকে আমরা সঠিকভাবে রূপান্তর করতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। যেমন আমাদের কতগুলো বিষয় আছে যেটা প্যাসেজটি আসলে দু ধরনের প্যাসেজ আমরা মেইনলি পেয়ে থাকি। একটা হচ্ছে ইনফরমেটিভ, আমি লিখছি একটু পরে। ফার্স্ট অফ অল ইনফরমেটিভ, নাম্বার সেকেন্ড হচ্ছে ডেসক্রিপটিভ, অর্থাৎ ইনফরমেটিভ মানে হচ্ছে তথ্যবহুল বা তথ্যবোধক, আর ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক। আমরা যেমন প্রিভিয়াস কোন হিস্ট্রি বর্ণনা করে থাকি, ঐতিহাসিক কোনো ঘটনা, কোনো মানুষের জীবনী যিনি বেঁচে নয় পৃথিবীতে এখন, এই সমস্ত মানুষের ঘটনা, এই সমস্ত ঐতিহাসিক ঘটনা বা এই সমস্ত কোনো কিছু বিবরণ দিতে গেলে আমরা ডেসক্রিপটিভ ইউজ করব। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হবে আসলে। আর তথ্যমূলকটা হচ্ছে ইনফরমেটিভ, অর্থাৎ যেমন আমরা রোড অ্যাক্সিডেন্ট, রেইনি কোনো সিজন নিয়ে আলোচনা করা, ঠিক আছে, বুক ফেয়ার নিয়ে আলোচনা করা, ডাউরি সিস্টেম নিয়ে আলোচনা করা, এই টাইপের কিছু প্যারাগ্রাফ যদি আমরা পেয়ে থাকি তাহলে সেটাকে আমরা বলবো ইনফরমেটিভ। অর্থাৎ এখানে একটু খেয়াল করতে হবে যে ইনফরমেটিভ প্যাসেজ যখন পাবো তখন আসলে আমরা কোন টেন্সে নিব। আমাদের প্রবলেমটা হতে থাকে এখানেই যে আমরা আসলে টেন্সটা কিভাবে সিলেক্ট করব। সো ইনফরমেটিভ প্যাসেজ যখন পাবো তখন আমি ম্যাক্সিমাম গ্যাপগুলো ইউজ করব হচ্ছে প্রেজেন্ট সেন্স, বর্তমান কাল ইউজ করে। ডেসক্রিপটিভ যখন পাচ্ছি তখন আমি অবশ্যই এগুলোকে পাস্ট টেন্সের মধ্যে কিন্তু আমরা ইউজ করব, বিকজ যে লোকটির নিয়ে আমরা আলোচনা করছি তিনি কিন্তু পৃথিবীতে বেঁচে নাই, অর্থাৎ যখনই নেই তার মানে লোকটি অতীত, অর্থাৎ তখনই কিন্তু আমরা এই প্যাসেজটিকে আমরা তখন ম্যাক্সিমাম যে ওয়ার্ডগুলো, যে ভাগগুলো থাকবে আমরা সেখানে কিন্তু পাস্ট টেন্স ইউজ করব। আমরা আরো দুইটা জিনিস খেয়াল করব যে প্যাসেজটা যখন আমরা সমাধান করব আমাদের কতগুলো জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে। যে আমরা যখন আমরা আসলে ভুলে যাই যে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটাকে নেগেটিভ করতে হবে বা করতে হবে না, না বোধক হতে পারে, কিন্তু এখানে আমরা কিন্তু করছি না। এজন্য মানে 2 থেকে 3টা গ্যাপ, অর্থাৎ নেগেটিভ সেন্স হতে পারে, নেগেটিভ সেন্স হতে পারে, যার কারণে ওখানে আমরা একটু নট ইউজ করব। আরেকটা বিষয় লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে নাম্বার 4 এ আমরা দেখব যে অ্যাক্টিভ মোড এবং প্যাসিভ মোড, তাহলে 2 থেকে 3টা গ্যাপ পুরো প্যাসেজের মধ্যে আমরা 2 থেকে 3টা গ্যাপ ঠিক এই প্যাসিভ মোডে করতে হতে পারে। অর্থাৎ এইটা খেয়াল করতে হবে আমাদের সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট সেটার উপর ডিপেন্ড করে আসলে ওই ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করতে পারে কিনা। যদি না পারে তাহলে অবশ্যই আমরা সেখানে প্যাসিভ সেন্সটা ইউজ করব। আমরা কিন্তু এটা অনেক সময় ভুলে যাই যে এটাকে প্যাসিভ করতে হবে, আমরা অনেক সময় অ্যাক্টিভ করে চলে আসি, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। তো তোমরা দেখবে যে নেগেটিভ সেন্স হতে পারে 2 থেকে 3টা গ্যাপ মাস্ট, এবং নাম্বার 4 হচ্ছে প্যাসিভ সেন্স করতে হতে পারে, এটা একটু খুব খেয়াল রাখতে হবে। তো চলো যাই আমরা মূল আলোচনায় এবার ফিরে যাই। আমরা রাইট ইউজ অফ ভার্ব শুরু করার আগে আমরা একটু ভার্ব সম্বন্ধে একটু অবশ্যই নলেজ থাকা দরকার। এজন্য আমরা একটা ভার্বের ক্লাসিফিকেশনের উপরে একটু আজকে একটু টাচ করব তোমাদের।
তোমরা অলরেডি সবাই জানো ব্যাপারটা, তারপরে আমরা আবার একটু রিমাইন্ড করার জন্য, আমরা এই ব্যাপারটাকে একটু টাচ করার জন্য আমি এই একটু এখানে বলে লিখছি। দেখো, প্রথমত হচ্ছে ভার্বটাকে আমরা দুভাগে প্রথমে ভাগ করে নিলাম, দুভাগে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, নেক্সট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট অর্থাৎ আমরা প্রথমত অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দেন নাম্বার 2 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট মিন্স তোমরা জানো যে বাংলায় বলে এটাকে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ দ্য ভার্ব হুইচ ক্যান কমপ্লিট দ্য সেন্স অফ এ সেন্টেন্স, অ্যান্ড নন ফাইনাইট ভার্ব হুইচ cannot make any sense, make any change in a sentence। যার মানে হচ্ছে যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে সমাপ্ত। ফাইনাইট ভার্বকে আমরা প্রথম দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এন্ড নাম্বার 2 হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি এন্ড প্রিন্সিপাল। ওকে, অক্সিলারি ভার্ব সংক্ষেপে লিখেছি, দেখো এভি, অর্থাৎ অক্সিলারি ভার্ব এন্ড প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারিকে আমরা ভাগ করে নেব দুভাগে। একটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি, এন্ড নাম্বার 2 হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এন্ড সেকেন্ড ওয়ান ইজ মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে রয়েছে 3টা ভার্ব, আমরা সেই 3টা ভার্ব একটু লিখব, খুব ইম্পর্টেন্ট। এই বি ভার্ব, নাম্বার 2 হচ্ছে ডু ভার্ব, নাম্বার 3 হচ্ছে হ্যাভ ভার্ব। এই 3টা ভার্ব বাদে, এই 3টা ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ, এন্ড এইগুলো বাদে যত প্রকারের অক্সিলারিজ পাবো সবগুলোকে আমরা বলে দেব মোডাল অক্সিলারিজ। মডেলের মধ্যে রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, বি ইউজ টু, নিড, ডেয়ার, এটসেট্রা। সো এই ধরনের ভার্বকে আমরা প্রাইমারি মডেল অক্সিলারিকে দুভাগে আমরা ভাগ করে দিলাম। এরপর আসি আমরা প্রিন্সিপাল ভার্বকে ভাগ করব হচ্ছে মেইনলি দুভাগে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর নাম্বার 2 হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। Transitive and intransitive. Transitive means সকর্মক. This verb is limited by object. অর্থাৎ if there is an object in a sentence, the verb is called transitive verb. And whenever the verb cannot take any object, that is called intransitive verb. অর্থাৎ যে ভার্বের পরে, যে ভার্বের সাথে বা যে ভার্ব একটা অবজেক্ট বা কর্ম গ্রহণ করতে পারে তাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। বাট ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের সাথে কোনো কর্ম বা অবজেক্ট বসানো যায় না বা অবজেক্ট গ্রহণ করতে পারে না, তাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা এই ভার্বের যে লিস্টটা দেখলাম, এটা খুব ভালো করে দেখতে হবে। আর এইটা এখানে এই দুইটা ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ প্যাসিভ এই দুটো সেন্স করার সময় কিন্তু এই দুটো ভার্ব অর্থাৎ ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং জানতে হবে। আমি আরেকবার বলছি, ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে এমন ধরনের ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট যে ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে বা ভার্বের পরে অবজেক্ট থাকতে পারে, সেই ধরনের ভার্বকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। এবং ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যদি যে ভার্ব কোনো ধরনের অবজেক্ট গ্রহণ করতে পারে না বা অবজেক্ট তারপরে বসানো যায় না, তাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। যদি বলা হয় দ্য বেবি ইজ স্লিপিং ইন দ্য বেড, বেবি ইজ স্লিপিং, এখানে কিন্তু স্লিপটা হচ্ছে ভার্ব, স্লিপটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাট কোন ধরনের প্রিন্সিপাল, এটা কি ট্রানজিটিভ না এটা ইনট্রানজিটিভ? স্লিপিং ইন দ্য বেড, নিশ্চয়ই কিন্তু স্লিপিং এর পরে আর কোনো অবজেক্ট এখানে বসানো যায়নি বা বসেনি, এজন্য আমরা এটাকে বলছি স্লিপিংটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দ্য ডগ বার্কস, সো বার্কস নিশ্চয়ই কিন্তু এর পরে কোনো অবজেক্ট বসানো যায় না, সেজন্য এই ভার্বটাকে বলছি, এই বার্ক, স্লিপিং এই ধরনের ভার্বকে বলছি ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি বলা হয় দ্য বয় প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে, যদি বলা হয় যে এরকম যে দ্য বয় প্লেড ফুটবল, অর্থাৎ ছেলেটি ফুটবল খেলেছিল, এখানে কিন্তু ফুটবল একটা অবজেক্ট, কি খেলেছিল আমরা জানি যে অবজেক্ট বুঝতে গেলে
সাবজেক্ট এবং ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, আমি আবার বলছি, আই রিপিট, সাবজেক্ট এবং ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে অবজেক্ট। যদি না যায় তাহলে বুঝতে হবে এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে ছেলেটি কি খেলেছিল? ফুটবল খেলেছিল। উত্তরটা কিন্তু পাচ্ছি, যার কারণে যে ভার্বটি এখানে দেওয়া হয়েছে সেই ভার্বটিকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা এই ফাইনাইট ভার্বের যে লিস্ট এটা দেখলাম, আমরা এখন দেখবো হচ্ছে একটু নন ফাইনাইট ভার্বের একটা লিস্ট, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। কারণ আমাদের এই প্যাসেজের মধ্যে কিন্তু অনেকগুলো গ্যাপ থাকে যেগুলো নন ফাইনাইট হিসেবে কিন্তু ব্যবহার করতে হয়। আমরা একটু দেখি, আমরা দেখে তারপর আমরা নিয়মের মধ্যে একটু প্রবেশ করব। ওকে স্টুডেন্টস, নন ফাইনাইট ভার্বকে আমরা এখন একটু ক্লাসিফাই করব, যেখানে নন ফাইনাইটকে ভাগ করা হয়েছে মোট তিনটা ভাগে। নন ফাইনাইট ভার্ব মোট তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা প্রথমে জেরান্ড, ইনফিনিটিভ, and last of all participle। তোমরা একটু বুঝে নিও, PARTICIPLE participle অর্থাৎ জেরান্ডকে আমরা বুঝবো হচ্ছে verb 1 plus ing as noun। যখন কোনো ভার্বের সাথে আইন যুক্ত ওয়ার্ড নাউনের মতো কাজ করে, আসলে এটা মেইনলি জেরান্ডাল ভার্ব বলা হয়, যার কারণে এটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি। যদি নাউন মানে হচ্ছে কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট, এই দুটো জায়গায় যদি কোনো ভার্ব সেট করানো হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জেরান্ড। ইনফিনিটিভ তোমরা সবাই জানো, ইনফিনিটিভ হচ্ছে 2 plus verb 1, ইনফিনিটিভ জেরান্ড, সরি ইনফিনিটিভ। তাহলে জেরান্ড ইনফিনিটিভ আমরা দুটো পেলাম। আরেকটা হচ্ছে পার্টিসিপল হচ্ছে আমরা জানি যে পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। এখানে পার্টিসিপল আমরা আরেকবার ভাগ করব। এখানে নাম্বার 1 এ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 তে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এন্ড নাম্বার 3 এ হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটাকে আমরা বলছি কি V1 plus ing। দেখো এইখানে কিন্তু V1 plus ing এবং এখানে কিন্তু V1 plus ing রয়েছে, বাট what is the difference between these two? Because one is used as noun and second one is the present participle is used as an adjective। পার্টিসিপল কিন্তু আমরা তিনটা, এই পার্টিসিপল যখনই দেখব তখনই কিন্তু এটা কাজ করে কিন্তু আসলে অ্যাডজেক্টিভের মতো, যার কারণে আমরা তিনটা যখন পেয়েছি এই তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব 1 প্লাস আইএনজি দেখা সত্ত্বেও এটাকে আমরা জেরান্ড কখনোই বলবো না, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল ফর্ম V3, যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ V3, সেটাকে আমরা বলছি past participle। Past participle also is an adjective form। Number 3 perfect participle। Perfect participle এর স্ট্রাকচারটা হচ্ছে having plus V3, অর্থাৎ কোন ভার্বের আগে যদি V3 এর আগে যদি having থাকে তখন সেটাকে আমরা বলছি perfect participle। এই লিস্টটা তোমাদেরকে পুরোপুরি রপ্ত করতে হবে, শুধুমাত্র রাইট ইউজ অফ ভার্বের জন্য না, আমাদের অনেকগুলো আমাদের ট্রান্সফরমেশন রয়েছে, সেগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে এগুলো কিন্তু জানতে হবে। সো আমরা এখন দেখব, আমরা কয়েকটা রুলস নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে ফর্মস অফ ভার্ব, আমরা ভার্বের কিছু, আমরা জানি যে ভার্বের কিছু রূপ থাকে, অর্থাৎ ফর্ম মানে হচ্ছে এখানে রূপ বা তার যে আকার আকৃতি সেটা। প্রথমত হচ্ছে ভার্বকে আমরা ছয়টা রূপে রূপদান করতে পারি একটা যে কোনো একটা ভার্বকে। বেস ফর্ম অর্থাৎ প্রত্যেকটা ভার্বের কিন্তু একটা বেস ফর্ম রয়েছে, আমরা V1 সেটাকে বলছি। নাম্বার 2 তে হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ V2। এর एग्जांपल দিয়েছি গোটা হচ্ছে বেস ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম V3 অর্থাৎ গন। এন্ড জেরান্ড ফর্ম আমরা একটু আগে কিন্তু বলেছি জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। তো সেখানে ভার্ব 1 প্লাস আইএনজি যদি হয় তাহলে এখানে আমরা গোটাকে কি করব, যে কোনো ভার্বের সাথে আমরা আইএনজি করব।
অর্থাৎ এখানে एग्जांपल করেছি আমরা গোয়িং। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান, টু গো। এস ইএস আই ইএস ফর্ম, অর্থাৎ কোনো ভার্বের সাথে এস ইএস আই ইএস এই তিনটা জিনিস থাকলে সেটাও কিন্তু একটা ফর্ম। অর্থাৎ যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করি আমরা, তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা সেই ভার্বের সাথে কিন্তু কেবলমাত্র এস ইএস আই এস এইগুলো আমরা যোগ করে থাকি। আমরা একটু ব্যাকে যাব, কারণ আমরা একটা एग्जांपल না দিলে কিন্তু আসলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের একটা एग्जांपल কিন্তু আমাদের করতে হবে, বিকজ এখানে ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপলের যে ব্যবহারগুলো রয়েছে এটা আমরা যদি না দেখতে পাই সরি, তাহলে কিন্তু আসলে আমরা ব্যাপারটা ক্লিয়ার এই ভার্ব সম্বন্ধে কিন্তু অতটা বুঝতে পারবো না। আমরা একটু एग्जांपले যাই। তোমরা দেখো যে এখানে ফার্স্ট অফ অল আমরা একটা एग्जांपल লিখব যে আই ওয়ান্ট টু বাই এ পেন। একটা এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা দুইটা ভার্ব ইউজ করেছি, একটা হচ্ছে ওয়ান্ট, একটা হচ্ছে টু বাই। আমি এইটাকে আমরা আরেকটা एग्जांपल দেব যে আই ওয়ান্টেড টু বাই আ পেন। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে কিন্তু দুইটা ভার্ব ইউজ করেছি। প্রথমত হচ্ছে ওয়ান্ট, নাম্বার 2 তে হচ্ছে টু বাই, সেকেন্ড হচ্ছে ওয়ান্টেড এন্ড টু বাই। একটু খেয়াল করে দেখো যে ওয়ান্ট কিন্তু এখানে পরিবর্তন হয়েছে, ওয়ান্ট ওয়ান্টেড। অথবা এরকম হতে পারে যে আমরা এখানে যদি ভার্বটাকে সাবজেক্টকে যদি চেঞ্জ করে দিই, যদি আই এর পরিবর্তে আমরা হি ইউজ করতাম বা শি ইউজ করতাম, তাহলে কিন্তু এখানে কি হতো, শি ওয়ান্টস টু বাই এ পেন। তাহলে পার্থক্যটা একটু খেয়াল করো তো, একটু ক্লিয়ারলি খেয়াল করবে। এখানে যে আই ওয়ান্ট কোন টেন্স, আমি একটা কলম চাই। যদি বলা যায় আমি কিনতে কলম, হবে না, কোনো টেন্স কিন্তু এখানে বোঝাচ্ছে না। আমি কিনতে কলম, কোনো টেন্স কিন্তু এখানে ক্লিয়ার হচ্ছে না। যার কারণে এই টু বাইটা কোন ভার্ব, দিস ইজ ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। যখন আমরা ওয়ান্ট ইউজ করলাম যে আই ওয়ান্ট টু বাই এ পেন, তখন কিন্তু ওয়ান্টের মাধ্যমে এই ভার্বটি কিন্তু ক্লিয়ার, অর্থাৎ এই সেন্সটা কিন্তু অনেকটা আমাদের ক্লিয়ার সেন্স দিল। যার কারণে ওয়ান্ট তখন হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আমরা সহজ সংজ্ঞায় দেব। আমাদের গতানুগতিক যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের সংজ্ঞা বুঝতে বা আমাদের ডেফিনিশন করতে কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে। যার কারণে আমরা সহজ একটা ডেফিনিশন ইউজ করব, সেটা হচ্ছে কি, যে টেন্স অনুসারে, অ্যাকর্ডিং টু টেন্স, the verb which is changed its form বা which changes its form, that is called finite verb. টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বটি তার নিজের রূপ পরিবর্তন করে তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু যে ভার্বটি টেন্স পরিবর্তন করলেও তার রূপের পরিবর্তন করছে না বা হচ্ছে না, সেটাকে কিন্তু আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। এখানে খেয়াল করো যে আই ওয়ান্ট টু বাই এ পেন, আমরা কিন্তু এখানে এই পাশের এই ভার্বটাকে, অর্থাৎ ওয়ান্ট ভার্বটাকে কিন্তু আমরা আমাদের ইচ্ছামতো টেন্সের মধ্যে ফেলে যে কোনো টেন্সে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারি। কিন্তু চেঞ্জ করলেও এই পাশে কিন্তু টু বাই কখনোই কিন্তু এই ভার্বটিকে পরিবর্তন করা যাবে না। যার কারণে এটা হচ্ছে নন ফাইনাইট আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, আমরা আরেকটা एग्जांपल দিই। নাম্বার 3 তে হচ্ছে আই স হিম গোয়িং। খেয়াল করো দুইটা ভার্ব কিন্তু আবার পেয়েছি কিন্তু এখানে। যদি বলা যায় আই স হিম গোয়িং, আমি তাকে দেখলাম যেতে, আমি মনে করছি এই ভার্বটা নাই, আই হিম গোয়িং, কোন সেন্টেন্স কিন্তু এখানে হচ্ছে না, বিকজ ইট ডাজন্ট ইন্ডিকেট এনি সেন্স অফ দ্য টেন্স। যার কারণে কিন্তু এটাকে আমরা এইটা বাদ দিয়ে কিন্তু কোনো সেন্টেন্স কিন্তু কমপ্লিট হচ্ছে না, বিকজ দিস ইজ ফাইনাইট। আই স হিম গোয়িং, তাকে যেতে দেখলাম, গোয়িংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব আর সটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। কারণটা কি? কারণ হচ্ছে এখানে আমরা যদি এখানে সটাকে টেন্স চেঞ্জ করে দিই, পাস্ট টেন্স থেকে যদি এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে করে দিই বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে দিই, তার কিন্তু এই ভার্বটি চেঞ্জ হবে। কেমন করে? যেমন আই হ্যাভ সিন হিম
গোয়িং, অর্থাৎ এখানে সটাকে সিন ভার্বে কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে সক্ষম হয়েছি, অর্থাৎ আই হ্যাভ সিন হিম গোয়িং, কিন্তু এই পাশে কিন্তু এই ভার্বটি অপরিবর্তিত আনচেঞ্জড রয়েছে, যার কারণে এটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। আশা করি ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমরা একটু বলবো যে ভার্বগুলো সাবজেক্ট এবং টেন্স সরাসরি টেন্স অনুসারে যে ভার্বগুলো পরিবর্তন করা সম্ভব সেই ভার্বগুলোকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ভার্বগুলি কখনোই টেন্স পরিবর্তন করা হলেও তার রূপে কখনো পরিবর্তন করতে পারে না সেই ভার্বগুলোকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আই থিংক ইউ আর ক্লিয়ার। এখন আমরা এই যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব শিখলাম, এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যখন আমরা কোনো প্যাসেজ সমাধানে যাব তখন। আমরা আজকে বেশি রুলস দেখব না, আমরা মাত্র আজকে আমরা দুইটা রুলস নিয়ে একটু কাজ করব। আমরা একটু দেখি আসলে প্রাথমিক ইনিশিয়াল অবস্থায় আমাদের কিছু মিস্টেক আমরা করে থাকি, সেইগুলো আমরা একটু দেখি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কতগুলো স্ট্রাকচার এঁকেছি, তোমরা একটু দেখতে পাচ্ছ এখানে চারটা স্ট্রাকচার, অর্থাৎ মডাল ভার্বের সাথে কিভাবে ভার্বগুলো সেট করা হয় তার একটা চার্ট এখানে আমরা দিয়েছি। মডাল প্লাস V1 আমরা যে কোনো ভার্বের সাথে, অর্থাৎ মনে করো যে ক্যান ইউজ করলাম, ক্যান ডু, মডাল ভার্ব ক্যান ডু, এরকম যে কোনো মডালের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের সঙ্গে আমরা সেই ভার্বটাকে আমরা বেস ফর্ম হিসেবে ইউজ করব। মডাল প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি, very interesting. Modal plus B plus V1 plus ing কখন হবে এটা? যখন এই সেন্সটি অ্যাক্টিভ সেন্স থাকবে তখন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা মডাল প্লাস বি এরপরে ভার্ব 1 প্লাস ing করব। যদি যখন হচ্ছে এটা এই সেন্টেন্সটি প্যাসিভ অ্যাক্টিভ আকারে থাকবে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তখন কিন্তু আমরা যে কোনো মডালের পরে বি থাকলে তার বিভার্বের পরে অবশ্যই কিন্তু আমরা আইএনজি করব। অ্যাকচুয়ালি বিভার্বের পরে দুইটা সেন্স বসে, বির পরে আইএনজি, বির পরে V3। কখন V3? যখন প্যাসিভ, তখন মডাল প্লাস বি প্লাস V3, অর্থাৎ এই যে এখানে কিন্তু খেয়াল করো, এখানেও কিন্তু বি দেখতে পাচ্ছ, এখানেও বি দেখতে পাচ্ছ, বাট এখানে কিন্তু V1, এখানে V3, বিকজ কখন হবে এটা? যখন এটা হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এই বি পরে কিন্তু V3 ইউজ করব। নেক্সট মডাল প্লাস হ্যাভ প্লাস V3, হ্যাভ এর পরবর্তী ভার্ব, অর্থাৎ আমরা সব সময় সেন্টেন্সের মধ্যে যখনই কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম দেখব তার পরবর্তী ভার্ব কিন্তু অবশ্যই আমরা V3 তে ট্রান্সফর্ম করব। তাহলে কিন্তু বলা হচ্ছে মডালের সাথে যদি হ্যাভ থাকে তখন কি হবে? তখনও কিন্তু আমরা V3 তেই কিন্তু ট্রান্সফর্ম করব। So, example, they must follow this. They must follow this. নিশ্চয়ই কিন্তু এটা অ্যাক্টিভ সেন্স। তাহলে আমরা কি করব এখানে? They must follow, অর্থাৎ যা আছে আমরা কিন্তু সেটাই কিন্তু রেখে দিচ্ছি। They must follow this. This is the right answer. Number 2, they must be follow this. They must be follow this. Modal must. be. তাহলে কি করব এখানে আমরা? V1 প্লাস ing করতে হবে, কারণটা হচ্ছে এই সেন্টেন্স কিন্তু কোনো প্যাসিভ সেন্সে নেই, অর্থাৎ এই যে ফলো করার কাজটা কিন্তু তাদের, অর্থাৎ তারা কিন্তু করতে পারে, যার কারণে এটা কিন্তু আসলে সাবজেক্ট কিন্তু এখানে অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় অবস্থায় আছে, যার কারণে সে কিন্তু নিজে কাজটা করতে পারে। এই কারণে আমরা মাস্ট বি থাকা অবস্থায় কিন্তু এর পরবর্তী ভাবের সঙ্গে ing করে দেব। তাহলে এখানে করে দেব আমরা হচ্ছে following this must be followed, this must be followed, this অর্থাৎ এখানে কিন্তু একটা অবজেক্ট, এটা আসলে এটা কখনো ফলো করতে পারে, ফলো করার কাজ কিন্তু এটা সম্পর্কে এটা কিন্তু পার্সনের কাজ কিন্তু এটা, অর্থাৎ it must be followed, তাহলে it must be followed অর্থাৎ এটাকে এগুলোকে আমাদেরকে অনুসরণ করতে হবে, নিশ্চয় আমাদের কাজ এটা। follow it অর্থাৎ V3 আমরা পেয়েছি হচ্ছে বি, এখানে বি দেখতে পাচ্ছ এবং V3 ইউজ করলাম, আমরা এখানে ফলো ভার্বটাকে V3 করলে ফলো হচ্ছে কিন্তু। নাম্বার 4, they might have here the name of Haji Mohammad Mohsen.
they might have heard the name of Haji Mohammad Mohsen অর্থাৎ এখানে আমরা একটু খেয়াল করব যে might have আছে যার কারণে কিন্তু এখানে আমরা বলেছি মোডালের পরে মোডাল হচ্ছে এখানে might একটু খেয়াল করো মোডাল হচ্ছে might এবং হ্যাভটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে হ্যাভ মোডালের পরে might have V3 মেন হচ্ছে এই জিনিসটা V3 ইউজ করব যদি might have বসে তার পরবর্তীতে আমরা এই ভার্বটাকে কিন্তু আমরা করে দেব হচ্ছে 3 নাম্বার ফর্ম অর্থাৎ V3 তে HEARD তাহলে কি হয়ে গেল they might have heard the name of Haji Mohammad Mohsen অর্থাৎ might have যে কোনো মোডালের পরে যদি হ্যাভ থেকে may have might have should have would have এই ধরনের থাকলে আমরা তার পরবর্তী ভার্বটিকে কিন্তু আমরা করে দেব হচ্ছে V3 this according to using of modals অর্থাৎ মডাল ব্যবহার করার অনুসারে আমরা ভার্বগুলো কিভাবে পরিবর্তন করব তার একটা এখানে কিন্তু ফিচার দেখানো হলো এর বাইরে কিন্তু আর কোনো কিছু নাই মডাল ব্যবহার করে কিভাবে আমরা ভার্বগুলোকে চেঞ্জ করি আমরা আরেকটু দেখব ওকে ডিয়ার স্টুডেন্টস আমরা আরেকটা রুলস এখানে দেখেছি 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ 2 যখন দেখব তার পরবর্তীতে আমরা কিন্তু ভার্ব ইউজ করব 2 প্লাস ভার্ব 1 কিন্তু অন্যান্য যখনই কোনো প্রিপজিশন বসবে তখন কিন্তু তার পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে অর্থাৎ এক্সেপ্ট 2 বাদে যত প্রকারের প্রিপজিশন দেখব আমরা প্রিপজিশনগুলোর পরবর্তী ভার্বটার সাথে কিন্তু আমরা আইএনজি করব এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের প্রিপজিশন 2 বাদে যে কোনো ধরনের প্রিপজিশন 2 বাদে আমরা কিন্তু পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি করে দেব কিন্তু 2 এর পরেও কিন্তু আমরা আইএনজি হতে পারে কখন যখন আমরা এই ধরনের এই ফ্রেজগুলো দেখব এগুলো হচ্ছে ব্যতিক্রম যে with a view to get used to look forward to be used to addicted to এই ধরনের ফ্রেজ যখন দেখব তখন এই 2 থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে be1 প্লাস আইএনজি অর্থাৎ এইগুলোর পরে 2 থাকা অবস্থায় কিন্তু মানে সত্ত্বেও কিন্তু আমরা এই ভার্ব 1 প্লাস আইএনজি কিন্তু এখানে ইউজ করব কারণ এটা হচ্ছে এক্সেপশন আমরা এই ব্যতিক্রমগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের জটিলতাগুলো কিন্তু অতিক্রম করতে হবে সো এই জিনিসটাকে খেয়াল করতে হবে 2 প্লাস ভার্ব 1 আমরা এখন একটা एग्जांपल দিই তোমরা এগুলো একটু লিখে নিও যে with a view to get used to look forward to be used to addicted to এইগুলো দেখা মাত্র কিন্তু পরবর্তী ভার্বের সঙ্গে আমরা কি করব আইএনজি করে দেব এটা কিন্তু খেয়াল করতে হবে এবং অন্যান্য প্রিপজিশন 2 বাদে 2 ছাড়া যদি কোনো অন্য প্রিপজিশন বসে তাহলে কিন্তু আমরা সেখানে কি করব সেখানে কিন্তু আইএনজি করে দেব শুধুমাত্র 2 এর পরবর্তীতে 2 এর পরে আমরা কিন্তু v1 ইউজ করব বাট অন্যান্য প্রিপজিশন বসলে আমরা আইএনজি করে দেব এবং ব্যতিক্রমগুলো যেগুলো রয়েছে with a view to get used to look forward to be used to addicted to এইগুলো ফ্রেজের পরে আমরা v1 প্লাস আইএনজি করব আমরা একটা एग्जांपल দেখি this অর্থাৎ एग्जांपल to buy a pen I went to Doratana. To buy a pen, I went to Doratana. অর্থাৎ এখানে দেখো এখানে 2 প্লাস কিন্তু v1 করা হয়েছে অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 বাট এখানে যদি আমি 2 এর পরিবর্তে for লিখতাম for ব্র্যাকেট রয়েছে buy a pen I went to Doratana. For buy pen I went to Doratana. আমি আগে বলেছি যে 2 বাদে অন্য কোনো প্রিপজিশন এখানে বসলে তার পরবর্তী ভার্বের সঙ্গে কি করতে হবে আইএনজি করতে হবে অর্থাৎ তাহলে কি লিখব এখানে আমরা for buying a pen I went to Doratana. I think it's clear. With a view to bracket buy a pen I went to Doratana. তাহলে with a view to আমরা কিন্তু
বলেছি টু থাকা সত্ত্বেও যদি কোনো ফ্রেজের সাথে টু ব্যবহার করা হয়, with a view to, get used to, look forward to, addicted to, be used to, এই ধরনের ফ্রেজের পরবর্তী ভার্বটির সঙ্গে কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে এখানে with a view to আমরা টু দেখা মাত্র কিন্তু এখানে টু বাই কিন্তু রাখতে পারবো না। কি করবো এখানে আমরা? টু বাইং আ পেন আর ওয়েন্ট টু দরাটানা। অর্থাৎ কলম কেনার উদ্দেশ্যে আমি দরাটানে গিয়েছিলাম, কলম কেনার জন্য আমি দরাটানে গিয়েছিলাম, কলম কিনতে আমি দরাটানে গিয়েছিলাম। তিনটা দেখো কিন্তু সুন্দর কিন্তু এখানে ব্যবহার হয়েছে। কি আমরা আগামী ক্লাসে আমরা ঠিক রাইটার ইউজ অফ ভার্বের পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। প্রথমত হচ্ছে তোমাদেরকে সিলেক্ট করা, অর্থাৎ ভার্বটিকে সিলেক্ট করা, গ্যাপের মধ্যে কোন ভার্বটি সিলেক্ট করতে হবে এটা কিন্তু ভেরি কমপ্লেক্স অ্যান্ড ক্রিটিক্যাল। এটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য প্যাসেজটি মানে পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাজ শুরু করে দেবো না, আমরা একটু পড়বো প্যাসেজটি একবার পড়লে আমরা ধারণা পাবো যে আসলে কোন গ্যাপটির মধ্যে কোন ভার্বটা ইউজ করলে একটু মিনিংফুল হচ্ছে আর কি। এবং সেই ধরনের সেই ভার্বটিকে কিন্তু আমরা সঠিকভাবে রাইট ইউজ করে আমরা কিন্তু গ্যাপের মধ্যে ওটা বসাবো। সো আই থিঙ্ক তোমরা এইগুলো একটু খেয়াল করবে। এবং বিশেষ করে ভার্বের যে ক্লাসিফিকেশন আমরা দেখিয়েছি, সেই ক্লাসিফিকেশনটার উপরে কিন্তু অবশ্যই তোমাদের একটু ধারণা থাকতে হবে। এবং যখন তখন কিন্তু আমি এই ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে কিন্তু কথা বলতে পারি। আশা করি তোমরা সবাই উত্তরগুলো দিতে পারবে, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।